আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কিছুটা দুঃখ প্রকাশ করতে হচ্ছে। আমাদের প্রথম লাইভ সেশনটি কারিগরি ত্রুটির জন্য কেটে গিয়েছে। তোমরা আবার যুক্ত হয়ে যাও এবং আমাদের যে বাকি যে অংশটুকু আছে ক্রিয়াপদ সেটা নিয়ে আলোচনা করব। প্রত্যেকে আবার যুক্ত হয়ে যাও, আমরা ক্রিয়াপদ নিয়ে আলোচনা করব এবং যে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আগামী 50 মিনিট বিস্তারিত আলোচনা করব। তাহলে খেয়াল করো, এখানে ক্রিয়াপদ কাকে বলে? যেটি দ্বারা কাজ করা বোঝায়। দেখো, যা দ্বারা কাজ করা বোঝাবে সেটা হবে বলতো কি? ক্রিয়াপদ হবে। কি হবে বলতো? খেয়াল করো, ভাব প্রকাশের দিক থেকে, এই যে ভাব প্রকাশের দিক দিয়ে বাক্যের কর্মের উপস্থিতির উপর ভিত্তি করে ক্রিয়াপদ দুই প্রকার। একটা হচ্ছে, দেখো এই যে একটা হচ্ছে তোমার সমাপিকা ক্রিয়া, একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এখন তোমাকে যদি আমি বলি সমাপিকা ক্রিয়া কি আর হচ্ছে অসমাপিকা ক্রিয়া বলতে তুমি কি বোঝো, মনে রাখবা যেটা দ্বারা বাক্যের পরিসমাপ্তি বোঝাবে। বাক্য শেষ হয়ে গিয়েছে, রহিম স্কুলে যায়, সে ভাত খায়, তাহলে দেখো এই বাক্যটা পরিসমাপ্তি, মানে শেষ হয়েছে, কোনো অসমাপ্ত নাই। তাহলে এটা কি হবে বলো তো? এটা হচ্ছে তোমার সমাপিকা ক্রিয়া হবে। কি হবে? সমাপিকা ক্রিয়া। এরপরে দেখো অসমাপিকা ক্রিয়া কাকে বলে? যেটা দ্বারা বাক্যের পরিসমাপ্তি ঘটে না, অসমাপ্ত থেকে যায়, সমাপ্তি ঘটে না, সেটি হবে তোমার অসমাপিকা ক্রিয়া। অর্থাৎ প্রশ্নটা এমনও আসতে পারে যে ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়া কয় প্রকার? কি হবে? দুই প্রকার। তাহলে উদাহরণগুলো এখানে দেখো, যেমন আমি লাইব্রেরিতে পড়তে যাই, আমার ক্ষেত্রে হচ্ছে রস্বই আর অন্য ক্ষেত্রে হচ্ছে অন্তঃস্থ হবে। আলোর ঢেউ উঠলো নেচে মল্লিকা মালতী। তাহলে এখানে খেয়াল করো, যেটা মনে রাখবা, যেটা দ্বারা বাক্যের পরিসমাপ্তি বোঝাবে বা সেটা হচ্ছে তোমার সমাপিকা ক্রিয়া হবে, এটা মনে রাখবা। যারা পরবর্তীতে যুক্ত হয়েছে একটু নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখো, বা তোমাদের যে গ্রুপগুলো আছে শিক্ষামূলক গ্রুপ সেখানে একটু শেয়ার করে রাখো। এরপরে দেখো অসমাপিকা ক্রিয়া কাকে বলে? যেটা দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায় না, অসমাপ্ত থেকে যায়, সেটা হচ্ছে তোমার অসমাপিকা ক্রিয়া। এখন প্রশ্ন হতে পারে অসমাপিকা ক্রিয়া এটা আবার কি, বা এর উদাহরণটা আমি যদি দিই তাহলে আরো বেশি ক্লিয়ার হবে। দেখো, সকালে সূর্য উঠলে, এরপরে আর তুমি কিছু বললে না, তাহলে এই বাক্যটা দেখো পরিসমাপ্তি হয়নি, মানে সমাপ্ত হয়নি, অসমাপ্ত আছে, এটা হবে কি? অসমাপিকা ক্রিয়া। এবং আরেকটা বিষয় মনে রাখবা, এই অসমাপিকা ক্রিয়ার শেষে এ বিভক্তি থাকে। কোন বিভক্তি থাকে বলো তো? এ বিভক্তি থাকে। যেমন এখানে দেখো, সকালে সূর্য উঠলে, এতটুকু বললে, এরপরে আর তুমি কিছু বললে না। এই যে অন্ধকার দূর হয়ে যায়, এটা তুমি বললে না। বা সকালে সূর্য উঠলে আমরা হাঁটতে বের হই, তাহলে দেখো যে উঠলে পর্যন্ত রেখে দিলে, এরপরে আর তুমি কিছু বললে না, বাক্যটা অসমাপ্ত আছে। তাহলে এটা কি হবে বলো তো? তোমার অসমাপিকা ক্রিয়া। এবং এটা চেনার উপায় হচ্ছে অসমাপিকা ক্রিয়া শেষে এ বিভক্তি থাকে। যেমন উঠলো, এর সাথে যুক্ত করেছি আমি লে, উঠলে, কোন বিভক্তি আছে বলো তো? শেষে এ বিভক্তি আছে। তাহলে মনে রাখবা অসমাপিকা ক্রিয়া শেষে এ বিভক্তি যুক্ত হয়। এরপরটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ব্যাপার, এখানে আমি কয়েকটা উদাহরণ দিব। যেমন যদি বলা হয় বাক্যে কর্মের উপস্থিতির উপর ভিত্তি করে ক্রিয়া কয় প্রকার? কর্মের উপস্থিতির উপর ভিত্তি করে ক্রিয়া হচ্ছে তিন প্রকার। এক হচ্ছে সমাপিকা, দুই হচ্ছে অসমাপিকা, তিন হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। এখান থেকে কিন্তু তোমরা একটা প্রশ্ন পাবা। তাহলে খুব সহজে আমরা কিভাবে মনে রাখবো? সাধারণত বাক্যে যদি আমরা ক্রিয়ার কাছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, তাহলে আমরা কাকে পাবো বলো তো? কর্মকে পাবো। অকর্মক ক্রিয়া যার কোনো কর্ম নাই, মনে রাখবা, অকর্মক ক্রিয়া যার কোনো কি নাই? কর্ম নাই। আর সকর্মক ক্রিয়া কি বলতো? কর্ম যার আছে তার নাম হচ্ছে সকর্মক। আর দ্বিকর্মক ক্রিয়া যার কর্ম দুইটা, যার কর্ম হচ্ছে দুইটা, তাকে বলা হয় দ্বিকর্মক ক্রিয়া। আমি যদি একটা মজার উদাহরণ দিই তাহলে তোমাদের মাথায় এটা সেট হয়ে যাবে। যদি বলা হয় যে অকর্মক ক্রিয়া, এখানে দেখো তোমরা জায়েদ খানকে চেনো, আমি যদি এখানে বলি জায়েদ খান দেয়, বলো তো জায়েদ খান কি দেয়?
ডিগবাজি দেয়, তাহলে সে ডিগবাজি কি এখানে আছে? ডিগবাজি এখানে নাই। তাহলে দেখো জায়েদ খান দেয়, এখানে কি দেয়? ডিগবাজি দেয়, অর্থাৎ এখানে কর্ম নাই। অর্থাৎ যার কোনো কর্ম নাই সেটা হবে কি বলতো তোমার? যার কর্ম নাই সেটা হচ্ছে অকর্মক হবে। যার কর্ম নাই তাকে কি বলা হবে? অকর্মক হবে। আর যার কর্ম আছে, যার কর্ম আছে সেটা সকর্মক। আমি যদি এখানে বলি হিরো আলম গান করে, হিরো আলম গান করে, তাহলে আমি যদি প্রশ্ন করি হিরো আলম কি করে? গান করে, তাহলে কি দ্বারা প্রশ্ন করে কিন্তু আমরা উত্তর পাচ্ছি। অর্থাৎ যার কর্ম থাকবে সেটা হবে সকর্মক ক্রিয়া, যার কর্ম থাকবে না সেটা হবে অকর্মক ক্রিয়া। এরপরে আর একটা আছে দেখো দ্বিকর্মক, এটা আমি 7 স্টার দিব কারণ পরীক্ষায় আসার মতো। দ্বিকর্মক মানে কি? যার দুইটা কর্ম আছে, যার দুইটা কর্ম আছে সে হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। কিভাবে মনে রাখবা দেখো, এই যে এখানে আমি হিউজ পরিমাণ উদাহরণ দিয়ে রেখেছি। যদি বলা হয় বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন, বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন, এই বাক্যে এটা কোন ধরনের ক্রিয়া এবং এর আর কি ভাবে প্রশ্ন আসতে পারে এখানে সেটা একটু দেখো। আমি যদি এখানে লিখি দেখো বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন, আমাকে একটি কলম কিনে দিয়েছেন, তাহলে দেখো আমরা যদি প্রশ্ন করি কিনেছেন ভার্বের কাছে যে কি কিনে দিয়েছে, খুব সহজে তুমি উত্তর পাচ্ছ যে এখানে কলম কিনে দিয়েছে। কাকে কিনে দিয়েছে? আমাকে কিনে দিয়েছে। তাহলে যে বাক্যে দুইটা কর্ম থাকে তার নাম হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। যে বাক্যে দুইটা যে বাক্যে হচ্ছে দুইটা কর্ম, যে বাক্যে দুইটা কর্ম থাকে তাকে দ্বিকর্মক ক্রিয়া বলে। তাহলে দেখো এই বাক্যে আমাকে হচ্ছে একটা কর্ম আর কলম হচ্ছে একটি কর্ম। তাহলে প্রশ্ন হতে পারে দ্বিকর্মক ক্রিয়ার যে দুইটা কর্ম থাকে তার যে ব্যক্তিবাচক। তাহলে আমি তোমাদের কাছে যদি প্রশ্ন করি বলো তো এখানে যে দুইটা কর্ম আছে, একটা হচ্ছে ব্যক্তিবাচক, একটা বস্তুবাচক, তাহলে ব্যক্তিবাচক কোনটা? এই যে আমাকে। মনে রাখবা দ্বিকর্মক ক্রিয়ার যে দুইটা কর্ম থাকে তার হচ্ছে ব্যক্তিবাচককে বলা হয় গৌণ কর্ম, ব্যক্তিবাচককে বলা হয় গৌণ কর্ম, আর বস্তুবাচক যে কলম বস্তুবাচক এটা হবে মুখ্য কর্ম। কি হবে বলো তো? মুখ্য কর্ম। আশা করি বুঝতে পেরেছো। তাহলে যার কর্ম থাকবে, আবার নেট প্রবলেম কিনা দেখতো, যার কর্ম থাকবে সেটা হচ্ছে সকর্মক, যার কর্ম থাকবে না সেটা অকর্মক, যার দুইটা কর্ম থাকবে সেটা দ্বিকর্মক। দ্বিকর্মক ক্রিয়ার ব্যক্তিবাচককে বলা হয় গৌণ কর্ম আর বস্তুবাচককে বলা হয় মুখ্য কর্ম। আশা করি এখানে আর সমস্যা হবে না। এবার দেখো প্রযোজক ক্রিয়া কাকে বলে আর যৌগিক ক্রিয়া কাকে বলে। প্রযোজক এটা আসতে পারে পরীক্ষা এবং বিগত বছরগুলোতে অনেকবার এসেছে। প্রযোজক ক্রিয়া এই বিষয়টা কি? মনে রাখবা কর্তা নিজে কাজ না করে যদি অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেয়, মানে কর্মকে দিয়ে কাজটি করিয়ে নেয়, তাকে বলা হয় প্রযোজক ক্রিয়া। যেমন আমি যদি বলি মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এটা কোন ধরনের ক্রিয়ার উদাহরণ? তাহলে কি হবে বলতো? প্রযোজক ক্রিয়া। আরেকটি উদাহরণ যেটা আসে যে সাপুরে সাপ খেলায় বা সাপুরে সাপ খেলা দেখায়, তাহলে সাপুরে দেখো সাপের মাধ্যমে খেলা দেখাচ্ছে, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, তাহলে কর্তা নিজে কাজ না করে যদি কর্মকে দিয়ে কাজটি করিয়ে নেয় তার নাম হচ্ছে প্রযোজক ক্রিয়া। দেখো এখানে আরো উদাহরণ আছে, তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন, রাখাল গরুকে ঘাস খাওয়ায়, তাহলে দেখো রাখাল ঘাস না খেয়ে কর্মকে অর্থাৎ গরুকে দিয়ে ঘাস খাওয়াচ্ছে, এই যেখানে করাচ্ছেন খাওয়াচ্ছে এগুলো হচ্ছে তোমার প্রযোজক ক্রিয়া। প্রশ্ন আসবে নিচের কোনটি প্রযোজক ক্রিয়ার উদাহরণ? এরপরে দেখো যৌগিক ক্রিয়া কাকে বলে? আমরা একটু আগেই পড়ে এসেছি যে একটি সমাপিকা যেটা দ্বারা শেষ বোঝাবে আর একটা হচ্ছে অসমাপিকা যেটা দ্বারা শেষ বোঝাবে না। তাহলে এটা খুব সহজে কিভাবে তোমরা মনে রাখবা দেখো, তোমরা প্রত্যেকেই কমেন্টে লিখবা সমাপিকা যোগ অসমাপিকা। যে বাক্যের মধ্যে একটি সমাপিকা থাকে আর একটি অসমাপিকা থাকে এই দুইটা মিলে হয় যৌগিক ক্রিয়া। দুইটা মিলে কি হয় বলো তো? যৌগিক ক্রিয়া হবে। আবারও বলছি, একটা সমাপিকা ক্রিয়া আর একটি অসমাপিকা ক্রিয়া মিলে যৌগিক ক্রিয়া গঠিত হয়। এটা একটু কমেন্টে লেখো। যেমন এখানে দেখো আমি যদি বলি যে ঘটনাটা শুনে রাখ, ঘটনাটা শুনে রাখ, যদি বলি এটা কোন ধরনের ক্রিয়ার উদাহরণ? মনে রাখবা ঘটনাটা শুনে এই পর্যন্ত বললাম, রাখ আর বললাম না, তাহলে ঘটনাটা শুনে এটা হচ্ছে অসমাপিকা মানে অসমাপ্ত আছে। কিন্তু আমি যখনই বলবো যে ঘটনাটা শুনে রাখ এটা সমাপ্ত হয়েছে,
তাহলে যে বাক্যের মধ্যে একটি সমাপিকা আর একটা অসমাপিকা ক্রিয়া থাকে তার নাম হচ্ছে এই যৌগিক ক্রিয়া। ঠিক তেমনইভাবে থাকতে পারে সাইরেন বেজে উঠল, সাইরেন বেজে উঠল। তাহলে এখানে খেয়াল করো তো, সাইরেন বেজে এই পর্যন্ত বললাম, উঠলো আর বললাম না। তাহলে সাইরেন বেজে এই পর্যন্ত এটা অসমাপিকা। যখনই বললাম সাইরেন বেজে উঠলো, এটা সমাপ্ত হয়েছে। তাহলে যে বাক্যের মধ্যে একটা অসমাপিকা আর একটা সমাপিকা ক্রিয়া থাকে তার নাম হয় যৌগিক ক্রিয়া। যেমন এখানে আরও আছে, দেখো, কমে আসা, এগিয়ে চলা, হেসে ওঠা, সরে দাঁড়ানো, এগুলো সব হচ্ছে তোমার কি বলো তো, যৌগিক ক্রিয়ার উদাহরণ। যে বাকি অংশটুকু ছিল সেটা আলোচনা করছি। আবার ক্রিয়া বিশেষণ আজকে আলোচনা করব না, এবার হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউতে চলে যাব। ঝটপট একটু উত্তর করো যে তাজা মাছ, এখানে তাজা কোন ধরনের বিশেষণ? আমি কিন্তু শুরুতেই তোমাদের বেসিক আলোচনা করে নিয়ে এসেছি, এবার তোমরা উত্তর করবা আর আমি ব্যাখ্যা তো দিয়েই দিব। বলো, তাজা মাছ এখানে তাজা কোন ধরনের বিশেষণ? এগুলো ঝটপট জানাও। তাজা মাছ এখানে তাজা কোন ধরনের বিশেষণ? তাহলে খেয়াল করো, আমি শুরুতেই কিন্তু বেসিকে আলোচনা করেছিলাম যেটা দ্বারা অবস্থা নির্দেশ করে সেটা হচ্ছে তোমার অবস্থাবাচক বিশেষণ। ঝটপট উত্তর করো। একের উত্তর করেছে গুণবাচক, না গুণবাচক হবে না, এই জন্য কিন্তু আমি শুরুতে বেসিক আলোচনা করেছি যাতে ভুল না যায়। অনেকে গ জানিয়েছো, ধন্যবাদ। যারা গ জানিয়েছো সঠিক উত্তর হবে গ হবে। কেন হবে দেখো, মাছটা পচে গেছে নাকি তাজা অবস্থায় আছে। ঠিক তেমনইভাবে দেখো, চলন্ত ট্রেন, তারপরে খোরাপা, মুমূর্ষু রোগী, রোগা ছেলে, তাজা মাছ, চলন্ত ট্রেন, এগুলো হচ্ছে অবস্থাবাচক বিশেষণ। সঠিক উত্তর কি হবে বলো তো? অবস্থাবাচক বিশেষণ হবে, অবস্থাকে নির্দেশ করছে। সঠিক উত্তর হবে গ। এই প্রশ্নটা বারবার আসে যে বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? যার সাথে বিভক্তি নাই, অর্থাৎ বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? অনেকেরই পারার কথা এটা। বলো, আগের দিনও আলোচনা করেছি এটা, যে বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? ঝটপট আলোচনা উত্তর দাও যে বিভক্তিহীন নাম শব্দকে কি বলে। আমাদের অনেক প্রশ্ন আছে, এরপরেও তোমাদের আরেকটা ক্লাস হবে। তাহলে দেখো, যার সঙ্গে বিভক্তি নাই অর্থাৎ বিভক্তিহীন নাম শব্দকে বলা হয়। সঠিক উত্তর মিলিয়ে নাও। সঠিক উত্তর হচ্ছে এখানে ক হবে। সঠিক উত্তর কি হবে বলো তো? ক হবে। ক, প্রত্যয় না, প্রত্যয়ন হবে না, প্রকৃতি প্রত্যয় সেটা আলাদা টপিক, আর অন্যদিন করাবো। এখানে দেখো যার সঙ্গে বিভক্তি থাকবে না, যেমন আমরা যদি লিখি যে তোমার জল, এখানে দেখো কোনো বিভক্তি নাই। বিভক্তি কোনগুলো? আমরা যখন কারক করব, কারকের সাথে, এবং যখন সমাস করব তখন বিভক্তিগুলো কিন্তু আসবে, কারণ কারকের সাথে ওতপ্রোতভাবে বিভক্তি জড়িত। যেমন এখানে আছে এ আছে, অন্তস্থ অ আছে, তে আছে, কে রে, জন্য, দ্বারা, দিয়া, কর্তৃক, হতে, থেকেছে, এগুলো হচ্ছে বিভক্তি। আর বিভক্তির নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক বলা হয়, পাদিক কিন্তু না। সঠিক উত্তর হবে ক, মিলিয়ে নাও, প্রাতিপদিক হবে। এই প্রশ্নটা দেখো, এর ব্যাখ্যাটা আমি দিচ্ছি, তোমরা একটু উত্তর করতে থাকো। গতবারও এই প্রশ্নটা এসেছে যে তুমি কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও? খেয়াল করো, প্রশ্নটা হচ্ছে তুমি কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও। এখানে কি, এর ব্যাকরণিক পরিচয়টা কি? খেয়াল করো, এর ব্যাখ্যাটা আমি দিচ্ছি, তোমরা এটা খাতায় প্রয়োজনে নোট করে রাখবা। দেখো, যেসব প্রশ্নের উত্তর আমরা ইশারা ইঙ্গিতে দিতে পারি, সেটা হচ্ছে কয় রস্যইকারে কি হবে, এবং সেটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। কি হবে বলো তো? ইয়েস নো কোশ্চেন। যেসব প্রশ্নের উত্তর আমরা ইশারা ইঙ্গিতে দিতে পারি সেটা হবে কি বলতো? এই যে ইয়েস নো কোশ্চেন, সেটা মানে আমি ইশারা ইঙ্গিত দিতে পারি। আমি যদি তোমাকে বলি তুমি কি ভাত খেয়েছো, তুমি ইশারা ইঙ্গিতে উত্তর দিতে পারো। এটা হচ্ছে কয় রস্যইকারে কি হবে। এরপরে দেখো, যেসব প্রশ্নের উত্তর আমরা ইশারা ইঙ্গিতে দিতে পারি না, মানে বিস্তারিতভাবে বলতে হয়, সেটা হচ্ছে WH কোশ্চেন। কি হবে বলো তো? WH কোশ্চেন। আমি যদি তোমাকে বলি তোমার নাম কি, তুমি কি আমার সামনে উত্তর এইভাবে দিবা?
তাহলে তো আমি তোমাকে পাগল বলবো, তাই না? বা মানুষ তোমাকে পাগল বলবে। অর্থাৎ যেসব প্রশ্নের উত্তর তোমাকে বিস্তারিতভাবে বলতে হবে, মুখ খুলে উত্তর দিতে হবে, সেটা কি বলতো? এটা WH করছেন এবং সেটা হচ্ছে কয় দীর্ঘিকারে কি হবে। এখানে প্রশ্নটা কি ছিল? তুমিও কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও? এখানে কি, এটা কোন পদ, এটা জানতে চেয়েছে। তাহলে মনে রাখবা, যেসব প্রশ্নের উত্তর তুমি ইশারায় ইঙ্গিতে দিতে পারবা, ইয়েস নো করছেন, সেটা হচ্ছে কি বলতো? তোমার অব্যয় হবে। কি হবে? অব্যয়। আর যেসব প্রশ্নের উত্তর তোমাকে বিস্তারিতভাবে বলতে হবে, সেটা হচ্ছে দেখো কয় দীর্ঘিকারে কি এবং তার নাম হচ্ছে সর্বনাম। এখানে উত্তর হবে অব্যয়। বুঝতে পেরেছো এটা? অনেকে উত্তর করেছে অব্যয়, ধন্যবাদ। কিন্তু যেসব প্রশ্নের উত্তর তুমি যে বিস্তারিতভাবে বলতে হবে কয় দীর্ঘিকারে কি, সেটা হবে সর্বনাম। কি হবে? সর্বনাম। আর এখানে উত্তর হচ্ছে যে কয় রসিকারে কি, ইশারা ইঙ্গিতে উত্তর দেওয়া যায়, এটা হচ্ছে অব্যয় হবে। আশা করি এই প্রশ্নটা আর ভুল হবে না তোমাদের। এটা বলো, তিনি রাতে, আচ্ছা অনুসর্গ আজকে আলোচনা করব না। নিচের কোন বাক্যে যৌগিক ক্রিয়া ব্যবহৃত হয়েছে? তাহলে প্রশ্নগুলো কেমন আসে একটু দেখার চেষ্টা করো। যৌগিক ক্রিয়া একটু আগে আলোচনা করেছি যে একটা অসমাপিকা ক্রিয়া থাকবে, একটা সমাপিকা, একটা অসমাপিকা আর একটা সমাপিকা মিলে কি হয়? যৌগিক ক্রিয়া গঠিত হয়। তাহলে বলো তো কোনটা হবে? একটু ভেবেচিন্তে উত্তর করো। একটি অসমাপিকা আর একটা সমাপিকা মিলে হচ্ছে তোমার যৌগিক ক্রিয়া গঠিত হয়। তাহলে আমরা অপশনগুলো একটু দেখি। মাথা ঝিমঝিম করছে, শিক্ষক ছাত্রটিকে বেতাচ্ছেন মানে মারছেন, তিনি বলতে লাগলেন খোকাকে কাঁদিও না। খেয়াল করো, এর ব্যাখ্যাটা আমি দিচ্ছি। এখানে দেখো একটা অপশন আছে, তিনি বলতে লাগলেন। তাহলে যৌগিক ক্রিয়া কি সেটা আগে তোমাকে জানতে হবে। একটা কি থাকবে বলতো? একটা সমাপিকা ক্রিয়া থাকবে, আর একটা কি বলতো? অসমাপিকা ক্রিয়া থাকবে, সেটা হচ্ছে তোমার যৌগিক ক্রিয়া। এখানে যদি আমি বলি তিনি বলতে, এটা আর বললাম না, লাগলেন এটা বললাম না। তাহলে দেখো তিনি বলতে এই পর্যন্ত যদি তুমি থেমে যাও, তাহলে এটা অসমাপিকা, মানে শেষ হয়নি বাক্য। তাহলে এইখানে আমি পাচ্ছি একটা অসমাপিকা পাচ্ছি। আর আমি যদি বলি তিনি বলতে লাগলেন, তাহলে এটা সমাপিকা। তাহলে আমি যৌগিক ক্রিয়া কাকে বলে? একটা অসমাপিকা আর একটা সমাপিকা মিলে কি হয় বলতো? যৌগিক ক্রিয়া গঠিত হয়। সঠিক উত্তর হবে গ হবে। সঠিক উত্তর অনেকে ঘ বলেছো না, সঠিক উত্তর হচ্ছে গ। তিনি বলতে লাগলেন, অর্থাৎ বলতে এই পর্যন্ত যদি আমি থেমে যাই, এটা হচ্ছে দেখো অসমাপ্ত, সমাপ্ত হয়নি। তাহলে একটা অসমাপিকা আছে, তিনি বলতে লাগলেন, এটা সম্পূর্ণ হয়েছে। তাহলে একটা অসমাপিকা একটা সমাপিকা মিলে যৌগিক ক্রিয়া গঠিত হয়। এটা বলো, এটা পারার কথা তোমাদের। কেউ 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 কথাটা জেনে গেছে। বা আমি যদি তোমাকে বলি চলো না কোথাও ঘুরে আসি, চলো না কোথাও ঘুরে আসি, এটা কোন ধরনের বিশেষণ পদ? তাহলে আমি তোমাকে নির্দিষ্ট করে বলছি না যে আমি তোমাকে নিয়ে কোথায় ঘুরতে যাব, অনির্দিষ্ট একটা জায়গা। তাহলে এটা কি হবে জানাও। কেউ কেউ, তারপরে থাকতে পারে কোনো কিছু কেউ, কোনো কিছু কেউ কোথাও, কোনো কিছু কেউ কোথাও, এগুলো হচ্ছে তোমার সব কি হবে বলো তো? এগুলো সব হচ্ছে তোমার অনির্দিষ্টতা জ্ঞাপক, অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম হবে। তাহলে দেখো এখানে অনির্দিষ্টতা অপশনে নাই, অপশনে সর্বনাম আছে, সেটাই উত্তর করবা। তাহলে যেগুলো দ্বারা নির্দিষ্ট করে বোঝায় না, যেগুলো দ্বারা নির্দিষ্ট করে বোঝায় না, সেটা হবে অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম। যখন এখানে বলছে কেউ কেউ কথাটা জেনে গেছে, তাহলে কে কথাটা জেনেছে নির্দিষ্ট করে কিন্তু এখানে বলা হচ্ছে না, তাহলে এটা কি হবে? অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম হবে। যারা দেশের ডাকে সাড়া দিতে পারে তারাই তো সত্যিকারের পুরুষ, এখানে তারাই কোন পদ? খুবই গুরুত্বপূর্ণ এটি, এটা আসতে পারে এবারও, বারবার এই প্রশ্নটি আসে। অর্থাৎ নাউনের বিশেষের পরিবর্তে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে সর্বনাম। যেমন রহিমের পরিবর্তে আমরা সে ব্যবহার করছি। তাহলে এখানে বলেছে দেখো, যারা দেশের ডাকে সাড়া দিতে পারে তারা কি সত্যিকারের পুরুষ, এখানে তারাই কোন ধরনের পদ? সর্বনাম, বিশেষণ নাকি বিশেষ্য হবে? দেখি উত্তর করো। অনেকে উত্তর করেছে, এখানে নাম্বার দিয়ে উত্তর করার চেষ্টা করো, নাম্বার দিয়ে। সর্বনাম বলেছে, ধন্যবাদ। তাহলে দেখো যে যারা তারা, যারা তারা, যে সে, যিনি তিনি, যখন তখন, যে সে, যারা তারা,
যত তত, যেমন তেমন, এগুলো হবে কি বলতো সাপেক্ষ সর্বনাম। আর এখানে তারাই হচ্ছে কি, এখানে সর্বনাম হবে। সঠিক উত্তর হবে ক। সঠিক উত্তর কি হবে? ক হবে। এরপরে দেখো, ঝড় আসছে হু হু করে। ঝড় আসছে হু হু করে, এটা কোন ধরনের পদ একটু জানাও। আবির বিনস, বাংলার বাগ, জিলানি হাসান জয়, ধন্যবাদ তোমাকে এবং তোর জন্য অনেক অনেক দোয়া রইল। প্রবাসে ভালোভাবে থাকিস, নিজের যত্ন নিস। দেখো এখানে বলা হয়েছে ঝড় আসছে হু হু করে, বাক্যটি হু কোন পদ? তাহলে আমি আগে কিন্তু আলোচনা করেছিলাম, ফ্যানটি ঘুরছে, ঘোরা হচ্ছে এখানে কাজ, ক্রিয়া। ফ্যানটি দ্রুত বেগে ঘুরছে, ছেলেটি দৌড়ায়, দৌড়ানো কাজ, ছেলেটি দ্রুত বেগে দৌড়াচ্ছে। তাহলে দেখো এই যে কেমন ভাবে, কখন, কোথায়, কিভাবে, এগুলো দিয়ে প্রশ্ন করে যদি তুমি উত্তর পাও তখন সেটা হবে ক্রিয়া বিশেষণ, ইংরেজিতে যার নাম হচ্ছে অ্যাডভার্ব। খেয়াল করো, ঝড় আসছে, আসা একটা কাজ, কেমন ভাবে আসছে? হু হু করে। তাহলে এটা কি হবে বলতো? ক্রিয়া বিশেষণ হবে, ইংরেজিতে যার নাম অ্যাডভার্ব। সঠিক উত্তর হবে খ। ধন্যবাদ। তাহলে ঝড় আসছে হু হু করে মানে বেসিকটা একাডেমিকে এত মানে ফাঁকি দিয়ে আসছো যে এই সহজ আলু মার্কা প্রশ্নের উত্তরও তোমরা উত্তর করতে পারছো না। তাহলে একার পরীক্ষা কি দিয়েছো বলো তো? বাংলায় যদি এই অবস্থা হয়, মানে এটা অনেকে উত্তর করছে গ নম্বর। মানে কেন রে ভাই? ঝড় আসছে, আসা একটা কাজ, হু করে আসছে, কেমন ভাবে আসছে, এগুলো কি হবে? ক্রিয়া বিশেষণ হবে। ভালো মানুষ, এটা যে না পারবে তাকে কি বলবো? ভালো মানুষের ভালো শব্দটি কোন ধরনের বিশেষণ? অবস্থা, রূপ, নির্দিষ্টতা জ্ঞাপক নাকি গুণ? বলো। ভালো মানুষের ভালো, এটা কোন পদ? ঝটপট জানাও। ভালো মানুষের ভালো, এটা কোন পদ বা কোন ধরনের বিশেষণ পদ সেটা বলো। অবস্থাবাচক তো এখানে হবে না, রূপবাচক হবে না, কারণ রূপবাচক কাকে বলে? যেটা দ্বারা রঙকে নির্দেশ করে, যেমন সবুজ মাঠ, নীল আকাশ, কালো মেঘ, লাল ফিতা, এটা রঙকে নির্দেশ করে। কিন্তু এখানে তো রঙের কোনো বালাই নাই, নির্দিষ্টতা জ্ঞাপক এখানে না, নির্দিষ্ট করে কিছু বোঝাচ্ছে না। তাহলে কোনটা হবে? এই যে গুণবাচক হবে। চৌকস লোক আছে, দক্ষ কারিগর আছে, সৎ ছেলে আছে, তারপরে এইগুলো কি বলতো? এই যার একটা আছে ভালো মানুষ, এই ভালোটা হচ্ছে কি বলতো? গুণবাচক হবে। সঠিক উত্তর হবে ঘ। ধন্যবাদ সবাইকে। যে, যে কোন শ্রেণীর সর্বনাম? আত্মবাচক তো হবে না। আত্মবাচক কোনগুলো বলতো? এই যে স্বয়ং আছে, নিজ আছে, খোদ আছে, আপনি, এইগুলো আত্মবাচক। তারপরে সাকুল্যবাচক কোনগুলো? সব, সকল, সমুদয়, তাবৎ। আর যেগুলো যুক্ত করে দেওয়ার কাজ করে, দুটো বাক্যকে কি করে? সংযোগ ঘটায়, সেটা হচ্ছে তোমার এই যে সংযোগ বাচক সর্বনাম। সঠিক উত্তর হবে যে কোন শ্রেণীর সর্বনাম? সঠিক উত্তর হচ্ছে এখানে ক, সংযোগ বাচক সর্বনাম হবে। নিশীথ রাতে বাজছে বাঁশি, নিশীথ কোন পদ? এই প্রশ্নটার উত্তর যে সঠিক উত্তর দিতে পারবে সে নিশ্চিত ভালো একটা নার্সিং কলেজে তো নিজের জায়গা করতে পারবে, ভালো একটা ভার্সিটিতেও সে নিজের পজিশন করতে পারবে। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। নিশীথ রাতে বাজছে বাঁশি, নিশীথ শব্দটি কোন পদ? বলো। নিশীথ রাতে বাজছে বাঁশি, নিশীথটা কোন পদ হবে? আমি তো ব্যাখ্যা দিয়েই দিব, উত্তরও বলে দিব, তোমরা একটু চেষ্টা করো আগে। দেখো রাত, তাহলে রাতটা কেমন? আমি বিশেষণ যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম কেমন দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাও, কেমন দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাও তখন সেটা কি হবে বলো তো? বিশেষণ হবে। কি হবে? বিশেষণ হবে, বিশেষণ। আর কি বলেছিলাম? কেমন ভাবে, কখন, কোথায়, কিভাবে, এগুলো দিয়ে যদি ক্রিয়াকে প্রশ্ন করো তখন সেটা তুমি কিভাবে বলো তো? ক্রিয়া বিশেষণ। খেয়াল করো এখানে রাতটা কেমন? নিশীথ রাত। তাহলে রাতের একটা অবস্থা বোঝাচ্ছে, রাতটা কেমন বলো তো? নিশীথ। তাহলে এই যে অবস্থা যদি বোঝাই তাহলে সেটা কি হবে বলো তো? রাতের অবস্থা। কেমন রাত, শুধু কেমন দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাও তখন সেটা কি হবে? বিশেষণ হবে। কি হবে? বিশেষণ। তাহলে সঠিক উত্তর হবে গ। অনেকে উত্তর করেছে ক। এই ক উত্তর করেছে কে রে?
মিম মিম সুস্মিতা দাস, মানে ন্যূনতম যদি কিছু বলার নাই আমার এখানে দ্বারা কি কোনো তোমার কখন কোথায় কিভাবে এগুলো তারা বোঝাচ্ছে? তুমি বলো তো বাজছে, তাহলে বাজাকে যদি আমি কখন দিয়ে প্রশ্ন করি, এটা রাতের অবস্থা বোঝাচ্ছে, রাতের অবস্থা, কিছু বলার নাই। এই যে এই সহজ প্রশ্ন যদি ভুল করে, মনে রাখবা সহজ প্রশ্ন ভুল করলে, উত্তর ভুল করলে তোমার চান্স হবে না, হবে না, হবে না। কঠিন প্রশ্ন, কঠিন মানে সেটা সকলের জন্য কঠিন, 20টা প্রশ্নের মতো 2-1টা কঠিন এমনিতে থাকবে, সেটা যদি তুমি উত্তর নাও করো তাহলে তোমার চান্স মিস হবে না। জানা প্রশ্ন, সহজ প্রশ্ন, অন্য 100 জনের মধ্যে 95 জন পারছে, তুমি ভুল করছো, তোমার চান্স হবে না আলটিমেটলি। যেমন এইভাবে উত্তর করেছো কয়েকজন। গৌণবাচক বিশেষণ নিচের কোনটি, এটা বলো। আমি কিন্তু বেসিক পড়িয়েছি প্রথমে। গৌণবাচক বিশেষণ নিচের কোনটি? তাহলে দেখো এখানে 100 চৌকস প্রথমা কোনো, তাহলে কি হবে বলো তো? এখানে চৌকস লোক, দক্ষ কারিগর, চৌকস লোক, দক্ষ কারিগর, এগুলো সব কি হবে বলো তো? গুণবাচক বিশেষণ। তাহলে একটু মিলিয়ে নাও, 13 এর সঠিক উত্তর হবে খ, চৌকস লোক। পরের প্রশ্নটি, এটা আরো গুরুত্বপূর্ণ। যেমন কর্ম তেমন ফল, জোর যার মূল্যক তার। তারপরে থাকতে পারে যত চাও তত লও, অর্থাৎ একটা আর একটার উপর কি নির্ভরশীলতার সম্পর্ক বোঝাবে। যা তা, যে সে, যিনি তিনি, যেমন তেমন। তারপরে আছে কি যত তত, যার তার, যা তা, এগুলো সব কি হবে বলতো? এগুলো হচ্ছে আত্মবাচক সর্বনাম। খুবই খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, যে এটা হবে কি সাপেক্ষ সর্বনাম, মানে একটা আর একটার উপর নির্ভরশীলতার সম্পর্ক বোঝায়। কি হবে? সাপেক্ষ সর্বনাম, বা এর আরেকটা নাম হচ্ছে প্রতি নির্দেশক সর্বনাম। সাপেক্ষ সর্বনাম বা কি হবে বলতো? প্রতি নির্দেশক। যেমন যেমন কর্ম তেমন ফল, তাহলে যেমন তেমন, এটা হবে সঠিক উত্তর খ, সাপেক্ষ সর্বনাম। এর আরেকটা নাম হচ্ছে প্রতি নির্দেশক সর্বনাম। আমাদের সর্বশেষ প্রশ্ন হচ্ছে এটি, চলন্ত ট্রেন থেকে লাফ দিও না বাক্যে চলন্ত যে বিশেষণ। চলন্ত ট্রেন থেকে লাফ দিও না, চলন্ত কোন ধরনের বিশেষণ জানাও। এবং তোমাদের অবগতির জন্য জানাচ্ছি, আমাদের প্রথম পার্টের ক্লাসটা অবশ্যই দেখে আসবা। আজকে আমরা আলোচনা করেছি বিশেষ্য পদ, সর্বনাম, তারপর হচ্ছে তোমার আরেকটা কি আছে, ক্রিয়াপদ। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়াপদ, এই 4টা আলোচনা করলাম। বাকি দিন আর 4টা, আগামী সপ্তাহে আর 4টা, অর্থাৎ তখন প্যাকানি শব্দশ্রেণী শেষ হবে। এবং এমসিকিউ আলোচনা করলাম 15টা, আর আগামী সপ্তাহে আরও 40-50টা আলোচনা করা হবে। তাহলে সঠিক উত্তর এখানে একটু জানাও, যে চলন্ত ট্রেন থেকে লাফ দিও না বাক্যে চলন্ত যে বিশেষণ। অবস্থা, নির্দিষ্টতা, গুণবাচক নাকি ভাববাচক? তাহলে আমরা একটু অপশন টেস্ট করি। দেখো গুণবাচক এটা হবে না, তারপরে দেখো ভাববাচকও হবে না, ভাবকে নির্দেশ করছে না। অবস্থা এখানে দেখো ট্রেনটা এখানে থেমে আছে নাকি চলন্ত অবস্থায় আছে, তাহলে এটা দেখো চলন্ত অবস্থায়, তাহলে এটা অবস্থাবাচক বিশেষণ। সঠিক উত্তর হচ্ছে ক। সঠিক উত্তর কি হবে বলো তো? ক হবে। আমাদের আজকের ক্লাসটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো মানে আগামী সপ্তাহে। তখন হচ্ছে বাকি শব্দ শ্রেণী যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব, যেমন ক্রিয়া বিশেষণ নিয়ে আলোচনা করব, অনুসর্গ নিয়ে, অব্যয় নিয়ে, যোজক, এই 4টা নিয়ে আগামী সপ্তাহে আলোচনা করব। তোমরা শুরুতে যে পার্টের ক্লাস হয়েছে পার্ট 1, সেটা আগে দেখবা, তারপরে এই 2 নম্বর পার্ট দেখবা। এ পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো।